আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। লক্কর ঝক্কর বাস দাপিয়ে বেড়াচ্ছে রাজধানী, বিশৃঙ্খল চলাচলে শহর জুড়ে যানজট, সব জেনেও নির্বিকার কর্তৃপক্ষ। আমি এক সিটে বসছি, বসার পর সিট থেকে উঠতে পারতেছি না, তো পরে বুঝতে পারলাম যে আমার পেট আটকে গেছে। আমরা যে যাত্রী, আমাদের যে একটা নিরাপত্তা প্রয়োজন, এটা ওদের কাছে নেই। রুট পারমিট বিহীন এবং লক্কর জক্কর গাড়ি, যদি কোনোভাবে অনৈতিকভাবে ফিটনেস পেয়েও থাকে, গাড়িটা দেখতে দেখা যাচ্ছে আনফিট প্র্যাকটিক্যালি, এটাও জব্দ করে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদের সঙ্গে দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণ, ভারতের রাষ্ট্রীয় সফর বাতিল করে ফিরলেন দেশে। যুদ্ধবন্ধে শান্তি আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা। শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি স্বাগত জানালো বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। তেলের বাজারে স্বস্তি। ময়মনসিংহে ওএমএস এর বিপুল গম আত্মসাতের চেষ্টা, কাগজে কলমে উত্তোলন দেখানো হলেও রয়েছে গুদামি, সিলগালা না করেই ফিরলেন ম্যাজিস্ট্রেট। তারল্য সংকট নিরসনে আরও ২৫০০ কোটি টাকা চাইল ইসলামী ব্যাংক। আজও অর্থ উত্তোলনের চাপ, দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের আশা কর্তৃপক্ষের। শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। জানালার কাঁচ ভাঙা, সিটগুলো নেই বসার মতো অবস্থায়, থাকে না পা রাখার জায়গা, যন্ত্রপাতি সব লক্কর ঝক্কর। এ নিয়ে চলছে রাজধানীর গণপরিবহন বাসগুলো। ফিটনেস নিয়ে কারো মাথা ব্যথা নেই, চুক্তিভিত্তিক চালনায় প্রতিদিন আইন ভেঙে রাস্তায় যানজট আরও দীর্ঘ করছে বাসগুলো। রাজধানীতে বাস চলাচলে কোনোদিন শৃঙ্খলা আসবে কিনা, যাদের দায়িত্ব তারাই বা কি করছেন, উত্তর খুঁজেছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন লুৎফর রহমান। কয়েক কোটি মানুষের বাস এই রাজধানীতে। জীবিকার তাগিদে প্রতিদিন বিশাল জনগোষ্ঠী ছুটে বেড়ায় শহরের এ মাথা ও মাথা। বেশিরভাগের অবলম্বন গণপরিবহন, বাস। নিত্যদিনের সঙ্গী এই বাসগুলো কি আদৌ চলাচলের উপযোগী? রাজধানীর রাস্তায় চলা বাসগুলোর বেশিরভাগ জানালার কাচ যেগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু ভাঙা। এই যে কাজটি রয়েছে এটা কিন্তু একেবারেই ভাঙা, এবং এখান থেকে যে যাত্রী এখানে বসবেন যে কোনো সময় একটি দুর্ঘটনার শিকার হতে পারেন। যে সিটগুলো রয়েছে বলা যায় একেবারেই নাজুক অবস্থা, এবং সেগুলোতে যদি একটু বসার চেষ্টা করি, একটু লম্বা মানুষ হলে তার জন্য আসলে বসাটা খুবই কষ্টকর, এবং দেখা যাচ্ছে যে পুরো পা কিন্তু আসলে এখানে আটে না। যারা নিয়মিত বাসে যাতায়াত করেন এসব ঝুঁকি মেনে নিয়েই পথ চলতে হয় তাদের। লেগ স্পেসই তো নেই কোনো, বেশিরভাগ টাইম তো দাঁড়ায় আসতে হয়, এত যাত্রী নেই। ওরা পিছনে একটা গাড়ি আসতেছে, ওই রোড আটকাই দিবে, নয়তো দুইটা একটা সাথে ঘষাঘষি করবে। মানে আমরা যে যাত্রী, আমাদের যে একটা নিরাপত্তা প্রয়োজন, এটা ওদের কাছে নেই। আমি এক সিটে বসছি, বসার পর সিট থেকে উঠতে পারতেছি না, তো পরে বুঝতে পারলাম যে আমার পেট আটকে গেছে, তো ওই পকেটের এক কোণা ছিঁড়ে গেছে। উঠানোর সময় থামায়, কিন্তু যখন নামবো আমরা তখন এটা থামায় না, একা চুল চালাইতে থাকে। তখন বাসগুলোর এমন বেহাল দশা কেন? কেউ কি করে এগুলোর রক্ষণাবেক্ষণ? বাসগুলো চলে চুক্তিভিত্তিতে, একই বাস এক এক দিন চালান এক এক চালক, তাই ফিটনেস নিয়েও কারো নেই কোনো মাথা ব্যথা। কাজ করে না, ঠিক করে না, কি করো? আজকে আমি চালাইলে কালকে আরেকজনে চালায়, তারপর দিন আরেকদিন চালায়। নির্ধারিত স্টপেজ থাকলেও বাস থামে রাস্তার মাঝেই। উঠতে হয় জীবনের ঝুঁকি নিয়ে, নামতেও হয় তেমন করেই। এক বা দুইজন যাত্রীর জন্য রাস্তার মধ্যে বাঁকা করে দাঁড়িয়ে থাকা, পেছনে ততক্ষণে লম্বা যানজট। এ দৃশ্য এখন রাজধানীবাসীর জীবনের অংশ।
আমরা কিন্তু দুজন একই জায়গায় যাব, সেক্ষেত্রে 2 মিনিটের একটা গ্যাপ আছে, যে সামনে 5 জন যাত্রী আমরা পাবো। যদি আমি পিছের গাড়িটা সাইরা দিই, ওই 5 জন যাত্রী কিন্তু আমি পাবো না, সে পাবে। এই জন্য যে বেকা করে রাখি, অথবা পিছের গাড়িটা যাতে সাইড না পায় এর জন্য গাড়িটা তেরা করি, বা গাড়ির সাথে গাড়ি বাজাইয়া দিয়া আরেক সাইডে উঠাইয়া দেই। এটাই তো কারণ, এই যে টার্গেট। পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, রুট পারমিট বিহীন এবং দৃশ্যত আনফিট গাড়িগুলোকে সরাসরি জব্দ করতে ট্রাফিক বিভাগকে নাকি অনুরোধও করেছে সমিতি। আমরা ট্রাফিক বিভাগকে অনুরোধ করেছি যে আপনারা রুট পারমিট বিহীন এবং লক্কর গাড়ি, একটা হলো তার ফিটনেস নাই, ডকুমেন্টেশন, ফিটনেস পাইতে হলে তো তাকে গাড়ি ঠিক করতে হবে। আর যদি কোনোভাবে অনৈতিকভাবে ফিটনেস পেয়েও থাকে, গাড়িটা দেখতে দেখা যাচ্ছে আনফিট প্র্যাকটিক্যালি, এটাও জব্দ করেন। এসব দেখভাল করা বিআরটিএ এর কাজ। সংস্থাটির চেয়ারম্যানের দাবি, ফিটনেসবিহীন বাসের আর আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ। ফিটনেস ইস্যুতে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমাদের ঢাকা শহরে যে মোবাইল কোর্টগুলো আছে, প্রতিদিনই আমরা কিন্তু অনেক রিপোর্ট পাচ্ছি, তারা আইন ভঙ্গ করলে বা আইনের ব্যর্থ থাকলে কিন্তু রেগুলার তারা আইন প্রয়োগ করছে, আইনের বাইরে যাওয়ার কারো সুযোগ নেই। সংস্থাটির আগের অন্তত 5 জন চেয়ারম্যান ঠিক এমনই আশ্বাস দিয়েছিলেন। বদলায়নি চিত্র। দৈনিক মালিককে দিতে হয় 3000 টাকা জমা। এর বাইরে একটি বাসের সারাদিনে খরচ আরও 8000 টাকা। এরপর যা উপার্জন সেটাই চালক হেল্পারের ইনকাম। এর মধ্যে একটা বড় অঙ্ক যায় চাঁদা দিতে। এজন্যই নাকি তাদের এই অসুস্থ প্রতিযোগিতা। মান্থলি টাকা দেওয়া হয়, তারপর প্রতিনিয়ত তো সার্জেন্ট যেখানে ধরবে সেখানেই টাকা নগদ নেয় না। আগে নগদে টাকা নেই, তখন ক্যামেরা আছে, বুকে লাগানো, দেখবে এই কাগজ কাগজ 10টা 10 গাড়ি 10 কাগজ জমছে, ডিউটি শেষ, লাইনম্যানরে ডাকলো, ডাইকা 10টা কাগজ দিয়া দিল, 3000 টাকা নিয়ে আনিল। কেউ গোপনে কেউ ওপেনে। যেখানে সেখানে বাস যেন না দাঁড়াতে পারে তা দেখভাল করার কথা ট্রাফিক পুলিশের, আর এসব চলে তাদের সামনেই। প্রায় আধা ঘন্টার উপরে আমরা নতুন বাজার মোড়ে অবস্থান করছি। এখানে একের পর এক বাস আসছে, রাস্তার মাঝখানে দাঁড়াচ্ছে, যানজট তৈরি করছে এবং তারা যাত্রী তুলছে, কিন্তু এখানে ট্রাফিক পুলিশের কাউকেই দায়িত্ব পালন করতে দেখা যায়নি। একই মোড়ে ট্রাফিকের সহযোগী এপিবিএন সদস্যরা, তারা কি বলছেন? পুলিশ বক্সে বিশ্রামরত দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট বলছেন, সিগন্যালগুলো দেখার জন্য পর্যাপ্ত জনবল নেই তাদের। একজন সার্জেন্ট একজন পুলিশ দেয়, কম সার্জেন্ট এবং গুলশান রিক্সা দেওয়া বন্ধ। দেখা যাচ্ছে আমরা যদি চেকপোস্টে দাঁড়াই, তখন দেখা যাচ্ছে চেকপোস্টে দাঁড়াইলে আমাদের কিন্তু আমরা এটা কভার দিতে পারি না। ট্রাফিকের অতিরিক্ত কমিশনার বলছেন, সব গাড়ি ডাম্পিং করলে নগরী অচল হয়ে পড়বে। কেবল মামলা আর জরিমানা করেও কাজ হচ্ছে না। এমনও বাস আছে যে 15টা 20টা করে মামলা হয়ে গিয়েছে, জরিমানা পরিশোধ করে আবার সে রাস্তায় চলে। যদি ডাম্পিংয়ে নিতে চান, তাহলে এখন যে বর্তমানে যে পর্যায়ে যে পরিস্থিতি আছে, আপনি কয়টা রাস্তায় চলবে আমি কিন্তু সন্দেহান। ওভার দ্য নাইট 6 মাসের মধ্যে এই সব রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু আসলে সম্ভব না, এটাই বাস্তবতা। এখাতে শৃঙ্খলা আনতে অন্তর্বর্তী সরকারের সময় 690টি নতুন এসি বাস নামানোর অনুমোদন দেওয়া হয়েছিল। ওই বাসের দেখা নেই। বর্তমান সরকার এখন জোর দিচ্ছে ইলেকট্রিক বাসে। নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদের অভিযোগ, মেগা প্রজেক্টে নজর সবার, মনোযোগ নেই গণপরিবহনের মানোন্নয়নে। বাস সেবার দিকে আমাদের তেমন মনোযোগ নাই। আমরা সরকারের তরফ থেকেও এই আলোচনাগুলো শুনছি, আমরা মনোরেল দিব না, মেট্রো রেল দিব, কিন্তু এই যে বাস, আমাদের ঢাকা শহরের প্রাণ বাস, এই গণপরিবহন হিসেবে বাসের যে উপযোগিতা, সেটা নিয়ে আমরা খুব বেশি কাজ করতে এখন পর্যন্ত দেখিনি। দায়িত্বপ্রাপ্ত সবার দাবি, যে যার কাজ করে যাচ্ছেন, কিন্তু রাস্তার দৃশ্য বলছে হচ্ছে না কিছুই। এসবের রোষানলে বেসামাল দুর্ভোগে দিশেহারা যাত্রীরা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকাল 11:30টার পর তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
থেকে বের হন। গতকাল ইন্ডিয়ার ওশান রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন। তবে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন তিনি। উপদেষ্টা জাহেদ প্রতিমন্ত্রী পদমর্যাদায় কূটনীতিক পাসপোর্ট পাবার যোগ্য, তবে রোববার বিকেল 3:20 সাধারণ পাসপোর্ট নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাত্রা করেন তিনি। এয়ারপোর্টে নামার পরেই তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান এবং প্রোটোকল বজায় রাখতে তা প্রত্যাখ্যান করেন ডাক্তার জাহিদুর রহমান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার ভারতীয় সফর পূর্ণাঙ্গ না করে ফিরে আসার খোঁজ খবর রাখছেন সহকর্মী মাহফুজ মিশু, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন তিনি, তার সাথে কথা বলতে চাই। মিশু, জানাবেন উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তো ঢাকায় পৌঁছেছেন, দিল্লিতে তার সাথে ঘটা অপ্রীতিকর ঘটনা নিয়ে সরকার বা আরও নির্দিষ্ট করে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য কি? শাফিন, এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের বা ভারতীয় সরকারের কিংবা ঢাকার ভারতীয় হাইকমিশন কিংবা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন কারো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি। 11:14 উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন। ফেরার পর থেকে তার সঙ্গে তিনি পৌঁছেছেন, এইটুকু নিশ্চিত হওয়ার পর তার সঙ্গে কোনো কথা বলার সুযোগ হয়নি আমাদের। আমরা ধারণা করছি তিনি বাসায় গিয়েছেন, তারপরে খানিকটা রেস্ট নেওয়ার পরে হয়তো প্রধানমন্ত্রী অথবা সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে তার এই অভিজ্ঞতা বিনিময় করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর অপর উপদেষ্টা মাহাদে আমিন আছেন, তিনি ঘন্টা দেড়েক আগে এখানে প্রবেশ করেছেন। শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নূর আছেন, তাদের একটি পূর্ব নির্ধারিত মিটিং ছিল যদিও, কিন্তু মাহাদি আমিন একটু আগে এসছেন। আমরা তার সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি, সেই বৈঠকটি শেষ করে ধারণা করছি তার কাছ থেকে যদি আমরা সরকারের অবস্থান জানতে পারি। এ ধরনের ঘটনায় যেটি হয়ে থাকে সচরাচর, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক পত্র দিয়ে অথবা ঢাকায় দিল্লির প্রতিনিধি হিসেবে হাইকমিশনের যারা আছেন সিনিয়র কর্মকর্তা তাদেরকে তলব করে ব্যাখ্যা চাইতে পারেন। বাংলাদেশ হাইকমিশন দিল্লি তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সরাসরি ব্যাখ্যা চাইতে পারেন। কিন্তু ভারতীয় গণমাধ্যম যে ধরনের খবর ছাপছে তাতে ডাক্তার জাহিদের যে ইউটিউব চ্যানেল জাহেজ টেক সেটি আগে থেকেই নিষিদ্ধ ছিল, সেই কারণেই তাকে আটকানো হলো কিনা অথবা যেতে দেওয়া হলো না কিনা সেটি একটি বড় আলোচ্য বিষয়। ফলে এটি নিয়ে নিশ্চিতভাবেই দু দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি চালাচালি অথবা প্রতিবাদ সেটা শুরু হবে। আমরা হয়তো আরো পরে আপনাদেরকে সেটি জানাতে পারবো। নিশ্চয়ই সেই তথ্যগুলো আপনার মাধ্যমে আমরা জানবো। ধন্যবাদ মিশু আপনাকে। অবশেষে যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইরান। শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আনুষ্ঠানিক চুক্তি সই হবে দুই দেশের মধ্যে। এই দিনটিতেই খুলবে হরমুজ প্রণালী, প্রত্যাহার হবে মার্কিন নৌ অবরোধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন। সমঝোতা দলিলে কি কি রয়েছে প্রকাশ করেনি কোনো পক্ষই, তবে 14 দফা স্মারকের কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম, যার মধ্যে রয়েছে ইরানের জব্দ সম্পদ মুক্তের মতো তেহরানের বহুল আলোচিত দাবিগুলো। প্রথম ধাপ কার্যকর হলে পরবর্তী 60 দিনের মধ্যে আলোচনা হবে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে। দীর্ঘদিনের শঙ্কা, অবিশ্বাস, অনাস্থা আর দর কষাকষির পর অবশেষে সমঝোতা। সংঘাত বন্ধে রাজি যুক্তরাষ্ট্র ইরান। কি কি আছে প্রথম ধাপের চুক্তিতে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কোনো পক্ষ, তবে সংশ্লিষ্টদের বিভিন্ন পোস্ট থেকে ইঙ্গিত মিলেছে খসড়া চুক্তির বিষয়ে। এক্স বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, লেবানন সহ সব ফ্রন্টে বন্ধ হবে সামরিক অভিযান। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সমঝোতা হয়ে গেছে, খুলতে যাচ্ছে হরমুজ প্রণালী। পরে আরেক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার চুক্তি স্বাক্ষরের সাথে সাথেই খুলবে প্রণালী, শুরু হবে তেল সরবরাহ। অঞ্চলটি ঘিরে মার্কিন নৌ অবরোধ তুলে নেয়ার কথাও জানান তিনি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে 14 দফা সমঝোতা স্মারকের কথা, যাতে বলা হয়েছে 30 দিনের মধ্যে নৌ অবরোধ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। ইরানের আশপাশ থেকে অতিরিক্ত সামরিক উপস্থিতি কমবে। একই সঙ্গে হরমুজ প্রণালী পুনরায় চালুর পথ সুগম করা হবে। আরও বলা হয়েছে, পরবর্তী ধাপের 60 দিনের আলোচনাকালে ইরানের জব্দ থাকা সম্পদ মুক্ত করা হবে। ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাবে না, এমন অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। ইরানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী খসড়ায় আরও বলা হয়েছে, ভবিষ্যৎ আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পাবে ইরানের পারমাণবিক কর্মসূচি তথা সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ, নিষেধাজ্ঞা শিথিল এবং অর্থনৈতিক পুনর্গঠন ইস্যু।
তবে তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর বিষয়ে উল্লেখ নেই এজেন্ডায়। যদিও এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি, তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে কেবল শর্তভঙ্গ না হলেই চূড়ান্ত চুক্তির জন্য পরবর্তী ধাপের আলোচনায় অংশ নেবে তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরান যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো। ইরানের পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি দেখলে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছে ইউরোপের 4 প্রভাবশালী দেশ। সংকট সমাধানের জন্য এই সমঝোতাকে বড় পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশও। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী উত্তেজনা কমাতে বড় এক কূটনৈতিক অগ্রগতি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হওয়া নতুন সমঝোতাকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে আশাবাদের আবহ। সমঝোতার পরপরই ইতিবাচক বার্তা এসেছে ইউরোপ থেকে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালি, এই 4 দেশ যৌথ বিবৃতিতে চুক্তিটিকে আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে আখ্যা দিয়েছে। একই সাথে তারা জানিয়েছে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নিলে সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত রয়েছে এই 4 দেশ। অস্ট্রেলিয়া সহ পশ্চিমা দেশগুলো আরও বলছে সমঝোতাটি দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হরমুজ প্রণালী উন্মুক্ত করার উপর। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হিসেবে পরিচিত এই প্রণালী যুদ্ধের পুরো সময় কার্যত বন্ধ ছিল, ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও তৈরি হয় অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানাই আমরা। শুক্রবার চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার আশা এই সমঝোতা টেকসই হবে, কারণ মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ হওয়া শুধু এই অঞ্চলের মানুষের জন্যই নয়, বরং পুরো বিশ্বের স্বার্থেই গুরুত্বপূর্ণ। এশিয়া থেকেও এসেছে ইতিবাচক প্রতিক্রিয়া। সমঝোতাকে সংকট সমাধানের পথে বড় পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে জাপান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। একটি দেশ হিসেবে আমরা এই সমঝোতা স্মারককে পরিস্থিতি সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানাই। সংশ্লিষ্ট পক্ষগুলোর কূটনৈতিক সমাধান, অনুসরণ এবং ধারাবাহিক আলোচনায় সম্পৃক্ত থাকার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। এ পর্যন্ত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা সংশ্লিষ্ট দেশগুলোর প্রচেষ্টাকেও আমরা অত্যন্ত মূল্যায়ন করি। সমঝোতাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস একে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভূমিকারও প্রশংসা করেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির খবরে বিশ্ববাজারে কমেছে তেলের দাম। সোমবার ভোরে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে 4% পর্যন্ত, ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $84 নিচে। মার্কিন বাজারেও রয়েছে জ্বালানি তেলের দরপতন। WTI এর দাম কমেছে 4.6% পর্যন্ত, ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $81 নিচে। শান্তি চুক্তির প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। সোমবার সকাল থেকেই চাঙা জাপান, দক্ষিণ কোরিয়ার স্টক মার্কেট। বড় বড় কোম্পানিগুলোর পুঁজির দর বেড়েছে উল্লেখযোগ্য হারে। শান্তি চুক্তির সম্ভাবনায় আগের দিন থেকেই আমেরিকার শেয়ার বাজারও ঊর্ধ্বমুখী। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরার একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং মায়া ও নাদিম ইসলামকে হত্যা মামলায় 28 জুন রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল মামলার যুক্তিতর্ক শেষ হওয়ায় রায়ের দিন ঘোষণা করেন। এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক SI তারিকুল ইসলাম ভুইয়া ও ASI চঞ্চল চন্দ্র সরকার আসামি। চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকিরা পলাতক। এই মামলায় মোট 11 জন সাক্ষ্য দিয়েছেন। গত বছরের 15 ফেব্রুয়ারি এই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলেও প্রার্থী বাছাইয়ে তোড়জোড় বিএনপি অভ্যন্তরে। দলীয় প্রতীক না থাকায় প্রার্থী চূড়ান্তে ঠিক করা হয়েছে 3টি মানদণ্ড। পাশাপাশি সংসদ নির্বাচনের মতো স্থানীয় পর্যায়েও জোটবদ্ধ ভোট করার চিন্তা করছেন বিএনপির নীতি নির্ধারকরা। সিনিয়র নেতারা জানান, স্থানীয় নির্বাচনে অযাচিত হস্তক্ষেপের বিষয়ে দলীয় সাংগঠনিক সভায় সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক। আরেফিন শাকিলের প্রতিবেদন।
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি এখনো, এমনকি নির্বাচন কমিশনের প্রস্তুতিও দৃশ্যমান নয়। তবে নভেম্বর ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আয়োজনের সিদ্ধান্ত আছে সরকারের। এরপর ধাপে ধাপে পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সরকারের এমন বার্তা এরই মধ্যে দলের তৃণমূলে পৌঁছে দেওয়া হয়েছে, আর এতেই ভোটের প্রস্তুতি শুরু করেছেন বিএনপির সমর্থন প্রত্যাশী প্রার্থীরা। অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছি, নতুন করে আর নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কিছু নেই। আমরা মাঠে আছি, জনগণের সাথে মিলেমিশে জনগণ যেভাবে চায় সেভাবে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করতেছি। প্রার্থী তো অনেকেই থাকবে, কিন্তু দলের হাইকমান্ডের তো একটা সিদ্ধান্ত থাকবে যে হচ্ছে জনগণের কাছে জনপ্রিয়, যে নাগরিকদের মধ্যে যে যার পপুলারিটি আছে, অবস্থান রয়েছে। দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে বরাবরই রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থী থাকেন, কিন্তু এক একটি ইউনিয়ন পরিষদেই বিএনপির এমন সমর্থন চান অন্তত 4 থেকে 5 জন, যাদের কেউ সংসদ সদস্যের অনুগত, কেউ বা ভিন্ন ভিন্ন বলয়ের। পাশাপাশি জামায়াত, এনসিপির একক প্রার্থী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত প্রার্থীরাও থাকবেন ভোটের মাঠে। এমন বাস্তবতায় কৌশলী ভূমিকায় বিএনপির নীতি নির্ধারকরা। স্থানীয় সরকারের বেলায় অনেকগুলো বিষয় থাকে, আঞ্চলিকতার বিষয় থাকে, গোষ্ঠীগত ব্যাপার থাকে, এই খালের ওই পার এরকম বিষয়গুলোও থাকে। সেদিক থেকে বিবেচনা করলে এখানে বহুবিধ উপাদান বিদ্যমান। সেদিক বিচার বিশ্লেষণ করি আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা সিদ্ধান্ত দেবেন। জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, সেরকম যদি 3 জন থাকে, তার মধ্যে দলের প্রতি যার কন্ট্রিবিউশন বা স্যাক্রিফাইস বেশি, যদি তার মধ্যেও 2 জন পাওয়া যায়, তাহলে তার মধ্যে যিনি অধিকতর যোগ্য, এরকম নানান কিছুই ক্রাইটেরিয়া বিবেচনা করে দেওয়া হবে। দলের যেটা সিদ্ধান্ত হবে, দলের কেউ সেই সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা রাখে না। সেটা এমপি হোক, সেটা দলের সিনিয়র নেতা হোক বা জুনিয়র নেতা হোক, যাই হোক। রাজধানীর কেআইবিতে বিএনপির সাংগঠনিক সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের মনোভাব তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পষ্ট জানান, আগে সরকারের মতো প্রশাসনিক বা দলীয় প্রভাবে কাউকেই বিজয়ী করে আনার সুযোগ নেই। তাই আগেভাগেই বিদ্রোহী প্রার্থী ঠেকাতে সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সভায় স্থানীয় সরকার নির্বাচনে যুগপৎ শরিকদের ছাড় দেওয়ার বিষয়টিও সামনে আসে। দলের থেকে আমরা যাতে সমর্থন দেব, তার মধ্যে অন্য দলের লোকও থাকতে পারে, যেমন আমরা সংসদ নির্বাচনে যেমন আমরা দিছি। বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন, স্থানীয় সরকার নির্বাচন তাদের জন্য রাজনৈতিক পরীক্ষা। তাই ভোট বিতর্কমুক্ত রাখা সরকারের সামনে যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকার প্রমাণ হিসেবে বিপুল বিজয়েরও বিকল্প নেই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ব ফুটবলের পরাশক্তি স্পেন অবশেষে নামছে 2026 বিশ্বকাপ মিশনে। আজ রাত 10টায় আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ এইচ-এর উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নেয়া আফ্রিকার চমক কেপ ভার্দে। দুর্দান্ত ফর্মে যুক্তরাষ্ট্রে পা রেখেছে স্পেন। টানা 10 ম্যাচ অপরাজিত থাকা লা ফুয়েন্তের দল অবশ্য এবার শুরু থেকেই কোনো ভুল করতে নারাজ। সবশেষ ম্যাচেও পেরুকে 3-1 গোলে উড়িয়ে নিজেদের শক্তি জানান দিয়েছে তারা। স্পেন শিবিরে স্বস্তির খবর, ইনজুরি কাটিয়ে ফিরেছেন লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। অন্যদিকে আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দের জন্য আজকের ম্যাচটি হতে যাচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত। শক্তিশালী ক্যামেরুনকে পেছনে ফেলে বাছাই পর্বের বাধা পার হয়ে তারা প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথম ম্যাচেই বড় চমক দেখাতে মরিয়া আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি। আমেরিকার মাটিতে পা রাখল ইরান জাতীয় ফুটবল দল। দুদেশের মধ্যে শান্তি চুক্তি হওয়ার পরই ক্যালিফোর্নিয়ার কারসনে প্রথম অনুশীলনে নামে ইরান দল। সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে তাদের বিশ্বকাপ অভিযান। মেক্সিকোর টিজুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলসে পৌঁছায় তারা। গত ফেব্রুয়ারিতে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অ্যারিজোনা থেকে নিজেদের ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নিয়েছিল দলটি। গ্রুপ জি এর এই ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের আগে কখনো বিশ্বকাপে মুখোমুখি হয়নি। তবে চলমান যুদ্ধ এবং আগামী শুক্রবার সুইজারল্যান্ডে ডোনাল্ড ট্রাম্প ও শেহবাজ শরীফের উপস্থিতিতে আনুষ্ঠানিক শান্তি চুক্তি স্বাক্ষরের খবরের মাঝে এই ম্যাচটিকে ঘিরে তৈরি হয়েছে টান টান উত্তেজনা। ময়মনসিংহের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে নির্দিষ্ট মজুদের বাইরে মিলেছে 250 মেট্রিক টন গম।
তবে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালালেও রহস্যজনক কোনো কারণে তা সিলগালা না করেই স্থান ত্যাগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। ঘটনা ধামাচাপা দিতে গোডাউন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মিল মালিকদের বক্তব্যেও মিলেছে চরম গরমিল। এই খাদ্যশস্য ওএমএস কর্মসূচির মাধ্যমে স্বল্প মূল্যে দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ হয়েছিল। রোববার বিকেলে ময়মনসিংহের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে আকস্মিক অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় 30 নম্বর গোডাউনে তল্লাশি চালিয়ে মেলে 250 মেট্রিক টন গম। তবে অফিসিয়াল স্টক রেজিস্টারে নেই বিপুল পরিমাণ গমের কোনো হিসাব। গত 8 জুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসানের স্বাক্ষরে দুটি উপবরাদ্দের আদেশে তালুকদার ফ্লাওয়ার মিলের নামে 380 মেট্রিক টন গম বরাদ্দ করা হয়। শর্ত অনুযায়ী 11 জুনের মধ্যে এই গম উত্তোলন করার কথা, কিন্তু নথিপত্র বলছে নির্ধারিত সময়ে 380 মেট্রিক টন গম বুঝে পেয়েছে তালুকদার ফ্লাওয়ার মিল। অভিযোগ, কাগজে কলমে গম উত্তোলন দেখানো হলেও বাস্তবে 250 মেট্রিক টন গম সরকারি গোডাউনেই রেখে দেওয়া হয়েছিল। লক্ষ্য ছিল সরকারি গম বাইরে চড়া দামে বিক্রি করে অর্থ হাতিয়ে নেয়া। অবশ্য বিষয়টি নিয়ে গোডাউন ইনচার্জের দাবি ভিন্ন। আমরা মাল দিতে পারতাম, তারা গাড়ি দেয় নাই, এই জন্যই আমাদের নিয়মের ব্যত্যয় ঘটছে আর কি, এটা তাদের ব্যর্থতা। খাদ্য সংরক্ষণাগারের ব্যবস্থাপকের দাবি 11 জুন বৃহস্পতিবার হওয়ায় একদিনে পুরো মালামাল ওই মিলকে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি, তাই বাকি গম গোডাউনে রয়ে গেছে। এখানে এখনো কিছু রয়ে গেছে, জাস্ট এইটুকুই। এটা আপনার বৃহস্পতিবারের সন্ধ্যায় আসছে, আপনি ধরুন শুক্রবার শনিবার গেছে, আজকে রবিবার মানে অফিস খোলা হয়েছে না, শুরু চলতেছে। যমুনা টিভির হাতে আসা নথি বলছে 12 ও 13 জুন শুক্র ও শনিবার বন্ধের দিনও গোডাউনের কার্যক্রম চলছিল। এসব তথ্যের সত্যতা যাচাইয়ে তালুকদার ফ্লাওয়ার মিলের মালিক মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করা হয়। বেরিয়ে আসে খাদ্য সংরক্ষণাগার ব্যবস্থাপকের দেয়া তথ্যের চরম অমিল। মোশাররফ হোসেন প্রথমে দাবি করেন তিনি 380 মেট্রিক টন গমের পুরো চালানি বুঝে পেয়েছেন, পর মুহূর্তেই সুর পাল্টান। আমার এই সেকশনের আলাদা লোক আছে, কথাটা কি কইছে বুঝছেন? এখন মাল বাকি আছে কিনা 5 টন 10 টন বা 20 টন বাকি আছে কিনা, না টোটালটা আয়া পড়ছে, এটা আমার একটু দেখে তারপরে আপনাকে আমার বলতে হবে। বিষয়টি নিয়ে গোডাউন ইনচার্জের সাথে সাংবাদিকদের কথা বলতে বাধা দেন ব্যবস্থাপক এরশাদুর রহমান খান। উল্টো পুরো দায় চাপিয়ে দেন মিল মালিকের ঘাড়ে। আচ্ছা ঠিক আছে, যাও বাইরে বলুন। অভিযানের এক পর্যায়ে উদ্ধারকৃত 250 মেট্রিক টন গম সিলগালা না করেই গোডাউন এলাকা ত্যাগ করতে থাকেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনিয়মের কথা স্বীকার করলেও বিস্তারিত বলতে রাজি হননি। 250 বস্তা যেটা মালিক না, সেটা হচ্ছে 180 টন যাওয়ার কথা একজনের পক্ষে। ওনাদের কিছু 45 টন এখনো যায় না, কিন্তু গাড়িতে লোড করা আছে 20 টন। ওনারা দাবি করছেন যত সময়ে যাবে। আমরা দেখলাম যে যেগুলো যাওয়ার কথা টাইমলি দেরি হচ্ছে একটু। অভিযোগ, একটি প্রভাবশালী চক্রের চাপে অভিযানের সময় ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। সংশ্লিষ্টদের দাবি সরকারি খাদ্যশস্য আত্মসাতের চেষ্টার সঠিক তদন্ত হোক। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে বিএসএফের পুশহীন চেষ্টায় শূন্যরেখায় আটকা পড়েছে 9 নারী, পুরুষ ও শিশু। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় আছেন সহকর্মী সাগর ফরাজি, যোগ দিচ্ছে তার সাথে। সাগর, সীমান্ত এলাকার চিত্র এখন কেমন দেখছেন? শূন্যরেখায় যে 9 জন অবস্থান করছিলেন তাদের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা? দেখুন শাফিন, এই রোববার অর্থাৎ গতকাল ভোর থেকে তারা কিন্তু এই সীমান্ত এলাকায় অবস্থান করছেন, গয়টাপাড়া এলাকায়। এখানে আমরা দেখেছি প্রথম দিকে এসে যে বিজিবি এবং বিএসএফ এর যারা সদস্য রয়েছেন দুই পক্ষে কিন্তু দুপাশে দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। তবে এই যে 30 থেকে 31 ঘন্টা যাবৎ এই যে এখানে নারী, পুরুষ এবং শিশু রয়েছে, তারা যে মানবতার জীবনযাপন করছে বা এখন অবস্থান করছে, সেটা কিন্তু খুব শোচনীয় একটা অবস্থা। আমরা দেখেছি যে বাংলাদেশের যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু সহায়তা করছেন, বিভিন্ন সময় খাবার দিচ্ছেন, তাদের কাছে কিন্তু যাচ্ছেন। যদি একটু ঘটনা প্রবাহ বলে রাখি যে গতকাল ঠিক ভোরে কিন্তু বিজিবি বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু তাদের কাঁটাতার পেরিয়ে কিন্তু পুশিং করে দেওয়া হয়। এখন নো ম্যানস ল্যান্ডের ঠিক বাংলাদেশের যে পাশটা রয়েছে সেই পাশে কিন্তু তারা অবস্থান করছেন। স্থানীয় বাসিন্দা বিজেপি তাদেরকে কোনোভাবেই প্রবেশ করতে দেয়নি, সে কারণে এখন অবস্থান ওইভাবে আছে। আমরা দেখেছি একবার এসে যে আলোচনা তাদের করতে, কিন্তু সেই আলোচনা এখনো ফলপ্রসূ হয়নি।
আর গতকাল থেকে আজ পর্যন্ত বেশ কয়েকবার আলোচনা করছে, কিন্তু তাদের কোনো ফলপ্রসূ কিন্তু আসেনি। এখনো এভাবেই তারা কিন্তু ঝুলে আছেন এই দুই দেশের মাঝখানের বর্ডারটিতে। শাফিন, সাগর, আমরা শুনছিলাম, নিশ্চয়ই এই 9 জনের খবরাখবর আপনার মাধ্যমে আবারও পরবর্তীতে জানবো। ইসলামী ব্যাংকে অর্থ উত্তোলনের চাপ রয়েছে আজও। শাখাগুলোতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন গ্রাহকরা। তবে ব্যাংকাররা আশাবাদী দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, দ্রুত সচল হবে এটিএম সেবা কার্যক্রম। এদিকে তারল্য সংকট কাটিয়ে উঠতে আজ আরও 2,500 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে দুদিনে 5,000 কোটি টাকা সহায়তা পেল ইসলামী ব্যাংক। খুরশিদ আলমকে চেয়ারম্যান নিয়োগ করা হলে ঈদের পর থেকেই অস্থিরতা শুরু হয়। নিয়োগের বিরোধিতা করে টানা কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। বিপুল পরিমাণ গ্রাহক আমানত তুলে নেয়। লোকাল অফিসের ব্যবস্থাপক জানান, গ্রাহকের ভিড় থাকলেও স্বাভাবিক কার্যক্রমই চলছে, দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সেবা। কিছুটা উজ্জ্বল তো বেড়েছে আমাদের শাখায়ও, এবং যে একটা অনাকাঙ্ক্ষিত প্যানিক যেটা তৈরি হয়েছে গ্রাহকদের ভিতরে, আমরা ব্যাপকভাবে চেষ্টা করছি তাদেরকে বোঝানোর। এরপরও কিছু প্যানিক তো দূর হয়নি তখন পর্যন্ত, যে উইথড্রয়ালের পরিমাণটা আসলে সারা দেশে বেড়েছে। এবং আমরা যেহেতু ফিডিং ব্রাঞ্চ, আমাদের কাছে বিভিন্ন শাখা থেকে ব্যাপক ক্যাশের চাপ ছিল, এবং আমরাও চেষ্টা করছি তাদের সবাইকে সরবরাহ করার জন্য। আপনারা বাই দিস টাইম জেনেছেন সেন্ট্রাল ব্যাংকও আমাদেরকে ব্যাপকভাবে সাপোর্ট দিচ্ছেন। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাধ্যতামূলক হলে শিক্ষার্থীরা কোচিং বিমুখ হবে, এমনটাই মনে করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। জানান, খেলাধুলা ও সংস্কৃতিতেও বিশ্ব নেতৃত্ব তৈরির নতুন কাজ শুরু করেছে সরকার। সোমবার রাজধানীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, আগামী বাংলাদেশকে ঢেলে সাজাতে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষাকে, তাই মাধ্যমিকের কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের শিক্ষার্থীদেরকে সব সময় আনন্দে রাখা, আমরা চাই না সারাক্ষণ শুধু বইয়ে থাকা। আমরা এই যে সিনক্রোনাইজ করছি এসএসসি, এইচএসসি এবং ইউনিভার্সিটি এডুকেশন, এখানে যেন ছেলে মেয়েরা বসে না থাকে এবং অযথা যেন কোচিং সেন্টার যেতে না হয়। কদমবেলি বকুলের সুরভিতে এলো বর্ষা মৌসুম। বাংলা সাহিত্যের পরতে পরতে বৃষ্টির জয়গান, প্রেম ভালোবাসার অনুভূতিও প্রকাশ পায় বর্ষাকে ঘিরে কবিতা গানে। টিনের চালে ঝমঝম শব্দ, কাদামাখা নদীর পাড়, কাকভেজা হয়ে ঘরে ফেরা। বর্ষা মানেই তো সব অমূল্য স্মৃতি। সেই আষাঢ় মাসের প্রথম দিন আজ। জাবরণে রাজধানীর বিভিন্ন স্থানে ছিল নানা আয়োজন। উদীচী শিল্পগোষ্ঠীর সাংস্কৃতিক উদ্যোগের মিডিয়া পার্টনার হয়েছিল যমুনা টেলিভিশন। মেঘলা আকাশ জুড়ে নামে শ্রাবণের নরম গান, কদম ফুলের সুবাস মেখে জেগে ওঠে নরম প্রাণ। বর্ষা মানেই প্রেম, সাহিত্য কথন, মনের সুখ, স্মৃতির আনাগোনা। বাংলার বুকে বৃষ্টির অপেক্ষায় থাকেন ফসলের মাঠের কৃষক, নদ নদী, গ্রীষ্মের খরতাপে চৌচির মাটি। আজ সেই বর্ষা ঋতু আষাঢ়ের প্রথম দিন। সদা ব্যস্ত নগরীতে বর্ষার সৌন্দর্য খুব একটা দৃশ্যমান নয়, তবু প্রাণ ভরে এই মৌসুমের ঘ্রাণ নিতে ইট কাঠের শহরে ছিল আয়োজন। সকাল 7:30টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে ছিল উদীচী শিল্পগোষ্ঠীর বর্ষাবরণ অনুষ্ঠান। সেখানে সুর ও সঙ্গীতে জানান দেয়া হয় বাঙালির ভালোবাসার সঙ্গে আষ্ঠে পৃষ্ঠে জড়িত বর্ষা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষা হারাচ্ছে তার আপন ধারা। শৈশবের স্মৃতিচারণের পাশাপাশি সেটি নিয়েও সোচ্চার ছিল মানুষ। বাবা মার শাসন, যে বৃষ্টিতে ভিজলে কেন, সেটা ছিল। আর এখন শাসন করবার কেউ নেই, কিন্তু সেই বৃষ্টি, সেই ভেজাটা আর হয়। এই যে তথাকথিত উন্নয়নের নামে যে পরিবেশ বিপর্যয় ঘটছে, তার কারণে ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ঋতু পরিবর্তনের কারণে বর্ষারও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রকৃতির বিরুদ্ধে যে মানে অশোভন আচরণ, অপ্রকৃতিস্থ আচরণ, সেটার বিরুদ্ধে যদি আমরা আমাদের সোচ্চার প্রতিবাদ করতে পারি,
সচেতন করতে পারি, তাহলেই আসলে আমরা আবারও সেই শৈশবের বর্ষাকে ফিরে পাবো। কেন্দ্রীয় শহীদ মিনারেও সকাল থেকে চলে বর্ষা বরণ উৎসব। বর্ষা উদযাপন পরিষদের এই আয়োজনে দলীয় নৃত্য ও সঙ্গীতের পাশাপাশি তুলে ধরা হয় নানান সাংস্কৃতিক উপস্থাপনা। এসব আয়োজনের মধ্যে দিয়েই বেজে ওঠে নতুন মৌসুমের সজীবতার সুর। বৃষ্টি তো আমার নিজের খুবই ভালো লাগে, বর্ষা আমার খুবই প্রিয় ঋতু। এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের নাচ গান, বিভিন্ন ধরনের সঙ্গীতের মাধ্যমে বর্ষার আসল মাহাত্ম্য যেটা সেটা আমরা বুঝতে পারি। আকাশটা দেখতে যেমন ভালো লাগে, ঝুমঝুম করে বৃষ্টিটা যখন আসে তখন মনটা আনন্দে ভরে যায়। বর্ষার মুখর ধারায় ধুয়ে যাক সব গ্লানি, সেই প্রত্যাশা দিকে দিকে। আকাশ ফুলে বসে আছে কেন দেখছো না। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছে। পরের ঘন্টায় খবর নিয়ে ফিরবেন সহকর্মী মারফি রহমান। সাথে থাকুন যমুনা টেলিভিশনের।